হৃদ সেটা কখনোই মেনে নিতে পারে না, এবারও পারবে না। সে কিছুতেই নিজের এত দিনের সাজানো খেলায় নিজেই হেরে যেতে দেবে না। কিছু একটা না একটা তো অবশ্যই করবে। কিন্তু হৃদ এই মুহূর্তে বুঝতে পারছে না মায়া কেন চুপ করে আছে। সে কি পরিবারের ভয়ে চুপ, নাকি অন্য কিছু বুঝতে পেরে হৃদ সম্পর্কে? মায়া কি তাহলে হৃদ সম্পর্কে কিছু ধারণা করতে পেরেছে? এই কথাটা ভেবেই আরো মুহূর্তে নাহজ ভঙ্গিতে নিজে নিজেই বলে উঠল, হৃদ কি সেটা একমাত্র হৃদ খানই জানে। অন্য কারো বোঝার সাধ্য নেই আমাকে বোঝার। আমি জানি শেষটা আমার প্ল্যানিং অনুযায়ী হবে, আর এর জন্য হয়তো আমাকে আরও কিছুটা সময় ধৈর্য ধরতে হবে। কিন্তু পাখিটা আমার খাঁচায় বন্দি হবে, এটা বাধ্যতামূলক। এবার এতে পাখির পছন্দ হোক আর না হোক, খেলাটা আমার সাজানো, তাই শেষ চালটা আমার সাপেক্ষেই হবে। মনোযোগ সহকারে 1 মিনিট কথা বলে আস্তে করে ফোনটা রেখে দেয় পাশে। চোখে মুখে হৃদের তৃপ্ততা প্রকাশ করে তাকায় বাইরের দিকে, কড়া লাইটিং এর দিকে। কাল কি হতে চলেছে সেটা চিন্তা ভাবনা করেই বাঁকা হাসে হৃদ, আর সাথে রহস্যপূর্ণতা নিয়ে বলে ওঠে, লক্ষ্যহীন মানুষগুলোই অর্থহীন একটা প্রাণীর মতো, যাদের অস্তিত্ব তো আছে, কোনো চেতন বোধ নেই। আর তারাই শাসিত হয় আমাদের মতো শোষিত মানুষদের কাছে। দোষী আসলে আমাদের মতো মানুষদের নয়, দোষী আসলে তারাই হয় যারা নিজেদের সর্বোচ্চ অর্থহীন প্রাণী বানিয়ে তুলে ধরে আমাদের মতো মানুষের কাছে। ঠাস থাপ্পড়ে উচ্চস্বরে মুহূর্তেই কেঁপে ওঠে ভরার সদস্য ঘরময়। চারপাশের আগে ফেটে পড়া সদস্যরাও মুহূর্তে স্তব্ধ হয়ে যায় হঠাৎই উচ্চস্বরে থাপ্পড়ের কারণে। থাপ্পড় দেওয়া যথেষ্ট কারণ থাকলেও এই মুহূর্তে কেউ হঠাৎই থাপ্পড়ে আসা ছিল না। অবাঞ্ছিত এই থাপ্পড়টি খেয়ে মুহূর্তে মুখ থুবড়ে পড়ে হৃদের বুকের উপর মায়া। মায়ের হাতে জীবনের প্রথমবারের মতো থাপ্পড় খেয়ে ডুকরে কেঁদে ওঠে হৃদের বুকেই মায়া। মিসেস আয়েশা যেন রাগে ফেটে পড়ছেন কিছুক্ষণ আগের মায়ার করা কাণ্ড ও কথাগুলো মনে করে। রাগে রি করছে সমস্ত শরীর ওনার। এই মুহূর্তে ইচ্ছা করছে মায়াকে আরো 10টা থাপ্পড় কষে গালে দিতে, আর জিজ্ঞাসা করতে যে কি করে এমন একটা কাজ করতে পারলো সবার সাথে। কোনো কি কমতি রেখেছিল কোনো কিছুতে? তাহলে কিসের জন্য এত সব কুৎসিত কাণ্ড ঘটালো? ওনার এই মুহূর্তে নিজেকেও দোষী মনে হচ্ছে যে উনি এমন একটা মেয়ের মা, তিনি মায়ার মতো একটা মেয়েকে পেটে ধরেছে। যদি তিনি জানতো মেয়ে বড় হয়ে এমন কিছু করবে, তাহলে হয়তো তিনি কখনোই মায়াকে জন্ম দেওয়ার চিন্তা ভাবনাও করতেন না। মায়া হৃদের বুকের উপর পড়তেই হৃদ 2 হাতে মায়াকে আঁকড়ে ধরে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে জায়গায়। হৃদের মোটেও পছন্দ না কেউ মায়ের গায়ে হাত তুলুক, হোক সে তার আপন মাই না কেন। কিন্তু এই পরিস্থিতির দায়ে পড়ে চুপ থাকতে হচ্ছে হৃদকে, কারণ এই মুহূর্তে হৃদের চুপ থাকাটাই হয়তো হৃদের স্বার্থ হাসিল হবে। কারণ মায়া ও হৃদ সমানভাবে অপরাধী এই মুহূর্তে পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে, বিশেষ করে রুদ্রের কাছে। রুদ্র প্রাণহীন প্রাণীর মতো হাঁটু গেড়ে ফ্লোরে বসে আছে ভাবলেশ হয়ে। কিছুক্ষণ আগে ঘটনা নিয়ে পাথর মূর্তির মতো বসে আছে। কিছুক্ষণ আগে লাল বেনারসি পরিহিতা হয়ে লাল টকটকে বউ সেজে বসে আছে মায়া। উচ্চ সাজগোজের সাথে বেশ অলংকার পরিয়ে রাজকীয়ভাবে সাজিয়েছে মায়াকে। মায়া মত্ত হয়ে পাথর মূর্তির মতো নিজের রুমে বসে আছে, বরযাত্রীর অপেক্ষায় অনুভূতি শূন্য হয়ে। কৌটোয় তার বাড়ি ভর্তি মেহমানরা হইচই আর ঢোল পেটাচ্ছে আনন্দে, বিয়ে বাড়ি বলে কথা। এইসব আনন্দের সাথে পাল্লা দিয়ে মায়ার পঞ্চবান্ধবীরাও মেতে উঠেছে নানা সব ব্যস্ততায়। মায়ার কষ্টটা যেন হঠাৎ করেই তাদের চোখে পড়েও পড়ছে না। ব্যস্ততার তাগিদে তাদের ধারণা হয়তো মায়ার সাময়িক সময়ের জন্য মন খারাপ বিয়ের জন্য, যেমনটা প্রতিটা মেয়েরই হয়ে থাকে বিয়ের সময়। ভুল ধারণা পোষণ করে মায়ার পঞ্চ বান্ধবীরা ব্যস্ত হয়ে ওঠে মায়ার মাকে অন্য সব কাজে সাহায্য করতে। মায়ার প্রতি কারো লক্ষ্য না থাকায় একাই বসে থাকে রুমের ভিতর মায়া। একটা সময় সবার উচ্চ চিৎকারে ধ্যান ভাঙে মায়ার। বর এসেছে, বর এসেছে কড়া চিৎকারে হঠাৎ মায়ার ভিতরটা মোচড় দিয়ে ওঠে ভয়। আর কিছুক্ষণ বাদেই রুদ্রের সাথে বিয়ে। কিভাবে কি করবে কিছু বুঝতে পারছে না মায়া। কিভাবে সবার সামনে নিজের মুখ খুলবে সেই ভয়ে মায়া এখনো সিটিয়ে আছে। আর যদি চুপ থাকে তো রুদ্রকে বিয়ে করতে হবে। কিন্তু সে তো বিবাহিত, হৃদকে তো সে ভালোবাসে। হৃদকে ছাড়া কি সে থাকতে পারবে? আজ তার সাথে রুদ্রের বিয়েটা হওয়ার পরই তো হৃদ খানের সাথে নিধি আপুর বিয়েটা হয়ে যাবে। তারপর সারা জীবনের মতো তাকে হৃদ খানকে ভুলে থাকতে হবে। চাইলেও সে কিছু করতে পারবে না।
এখনও বা কী করবে, তার হাত যে বাঁধা তার পরিবারের জন্য। যদি মায়া এখন কিছু করতে চায় তো তার বাবা মা ভাইয়ের সম্মান নষ্ট হবে সমাজের সামনে। সমাজের মানুষ আঙুল তুলবে তার পরিবারের ওপর। সে মেয়ে হয়ে সেটা কিভাবে করবে? সবচেয়ে বড় কথা হচ্ছে তার মা। মায়ের মা তো এই বিয়েটা নিয়ে অনেক স্বপ্ন সাজিয়েছে, অনেক আশাও। তাহলে সে কি করে বলবে, মা আমি এই বিয়ে করতে পারবো না, আমি অন্য কাউকে ভালোবাসি? না, সে কখনোই পারবে না নিজের মাকে এমনটা বলতে। কথাগুলো ভেবেই মায়া ডুকরে কেঁদে ওঠে শব্দবিহীন। নিজের ভালোবাসার মানুষটার জন্য বাঁধ ভাঙা চাপা কান্না বেরিয়ে আসছে ভিতর থেকে। বুক ফাটা আর্তনাদ নিয়ে আস্তে করে উঠে চলে যায় নিজের রুমের জানালার পাশে। আড়ালে দাঁড়িয়ে জানলা দিয়ে এক পলক দেখে নেয় বরযাত্রীদের। রুদ্রর ঠোঁটে লেগে থাকা মুক্ত হাসিটা যেন ঠোঁটে কামড়িয়ে কেঁদে ওঠে মায়া। রুদ্র তো কোনো দোষ নেই এখানে। তারপর রুদ্র শাস্তি পাবে বিনা অপরাধে, যেটা মৃত্যুদণ্ডর চেয়েও ভয়াবহ। মানুষকে একেবারে মারাটা সহজ, কিন্তু বাঁচিয়ে রেখে তিলে তিলে মারাটা দুনিয়ার ভয়ানক মৃত্যুদণ্ড। কিন্তু তারপরও রুদ্রকে সেই সত্যিটা জানতে হবে। তার আগে রিদ খানের সাথে শেষ একটা বার দেখা করে তারপর না হয় রুদ্রের সাথে কথা বলবে। মায়া এমন সব চিন্তাভাবনা করে চারপাশে অস্থির চোখ বুলায় রিদ খানকে খোঁজার জন্য। কিছুক্ষণ অস্থির চোখ বুলিয়ে অবশেষে দেখতে পায় রিদ খানকে। নীল স্যুট পরিহিত, সাদা দিয়ে দেখতে যেন আজ একটু বেশি সুন্দর লাগছে। এক দৃষ্টিতে সেই দিকে তাকিয়ে থাকে মায়া আড়াল থেকে। হৃদের পাশে নিধি নামের মেয়েটিও হাঁটছে পাশাপাশি। মায়া সেটি দেখে নীরবে চোখের এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। হৃদ বাড়ির ভিতর ঢুকতে ঢুকতে আস্তে করে চোখ তুলে তাকায় মায়ের রুমের জানালা দিয়ে। জানালার পাশে হালকা আবছায়া লাল শাড়ি পরা মেয়ে দেখে মুহূর্তে থেমে যায় হৃদ। দুজনের চোখাচোখি হতেই মায়া আস্তে করে আড়ালে চলে যায়। মায়াকে আড়ালে যেতে দেখে হৃদও চুপচাপ সেখান থেকে চলে যায় মানুষের ভিড়ে। মায়া রুমে এসে কিছু একটা ভেবে নিয়ে ছোট একটা পিচ্চিকে ডেকে এনে বুঝিয়ে ছোট একটা কাগজে লিখে সেটা দিতে বলে হৃদকে চুপিসারে। সেই কাগজ হাতে বাচ্চাটি পৌঁছায় হৃদের সামনে পড়ে। হাতে থাকা কাগজটি হৃদের হাতে তুলে দিয়েই দৌড়ে চলে যায় সেখান থেকে হৃদকে কিছু বলতে না দিয়ে। কপাল কুঁচকে কাগজ কিছুক্ষণ দেখে উল্টিয়ে পড়ে বুঝতে পারে এটি মায়া পাঠিয়েছে তাকে মায়ার সাথে দেখা করার জন্য। হৃদ কাগজটি হাতে নিয়ে সোজাসুজি চলে যায় মায়ার রুমের দিকে। হৃদের মাথায় কি চলছে সেটা মায়ার অজানা থাকলেও হৃদের পূর্ব প্রস্তুতি ছিল সবটাই। হৃদ রুমে ঢুকতেই চমকে উঠে মায়া দ্রুততার সঙ্গে রুমের দরজা ভিতর থেকে বন্ধ করে পিছন ফিরে তাকায় হৃদের দিকে। হৃদ কপাল কুঁচকে মায়ার দিকে তাকিয়ে থাকে। আসলে মায়া কি করতে চাইছে সেটা বোঝার চেষ্টা করে। মায়া হৃদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজের মধ্যে ভয় সংযম রেখে বলে ওঠে, আপনি এখানে কেন এসেছেন? কেউ দেখেনি তো? মায়ার এমন উক্তিতে বিরক্তি প্রকাশ পায় হৃদের মধ্যে। হৃদ বিরক্তি নিয়ে বলে ওঠে, দেখার ভয় থাকলে ডেকেছো কেন? হৃদের কথায় পৃষ্ঠে 2 কদম এগিয়ে সাথে সাথে বলে ওঠে, কথা ছিল আপনার সাথে, তাই। মায়ের এমন কথায় মুহূর্তে একটা ভ্রু কুঁচকে হৃদ বলে, তা কি এমন কথা যেটা নিজের বিয়ের থেকেও জরুরি? হৃদের দায়সারা ভাব উত্তরে মন ক্ষুণ্ণ হয় মায়ার। তাই হৃদকে উদ্দেশ্য করে নরম সুরে বলে ওঠে, আপনি আমার সাথে এমন করে কথা কেন বলছেন? মায়ার কথায় এবারও হৃদ সোজাসাপটা উত্তরে বলল, তুমি করতে বাধ্য করেছো তাই। হৃদের কথার মানে বুঝতে পেরে মায়া অসহায়ত্ব নিয়ে বলে ওঠে, আমি কি করবো? আমি যে অসহায় হয়ে পড়েছি পরিবারের কাছে, তাদের জন্য হলেও রুদ্রকে বিয়েটা করতে হবে। মায়ার এমন কথায় মুহূর্তে মেজাজ খারাপ হয় হৃদের। এখানে তিনটা জীবন নষ্ট হয়ে যাবে আর সে বলছে সে অসহায়। পাগলামির একটা লিমিট থাকে, সব কিছু কি পাগলামি চলে? তাই সে ওর আগে দাঁতে দাঁত পিষে বলল, তো করো বিয়ে, আমাকে কেন এসে বলছো? হৃদকে রাগতে দেখে মুহূর্তে চুপ হয়ে যায় মায়া। নিজের কথাটা ঘুরিয়ে নিয়ে প্রশ্নসিক্ত কণ্ঠে আস্তে করে আবারও বলে ওঠে, এমনি একটা কথা বলবো, উত্তর দিবেন সত্যি করে? হৃদ মায়াকে কথা ঘোরাতে দেখে সেও চুপ করে যায়। হৃদ দেখতে চায় মায়া আর কি করতে চায়, তাই সে কোনো রকম ভনিতা ছাড়াই আস্তে করে বলল। হুম। হৃদের সুমতি পেয়ে মায়া সোজা সাপটাভাবে বলে ওঠে, ভালোবাসেন আমাকে এখন আগের মতো? মায়ার এমন কথায় বিন্দু মাত্র ভাবান্তর ঘটে না হৃদের মাঝে। হৃদকে দেখে মনে হচ্ছে আগের থেকে জানতো মায়া এমন কিছু তাই হৃদ
কোনো কথা না বলে চুপ করে দাঁড়িয়ে থাকে জায়গায়। মায়ার আপেক্ষিক কণ্ঠে হৃদ নাহুত সুরে বলল। হৃদকে না করতে দেখে মায়াও জিদ্দি সুরে বলল। হৃদকে চুপ থাকতে দেখে মায়া আবারও বলে ওঠে। বলুন না। মায়ের এমন কথায় হৃদ নিজেকে সংযম রেখে মায়াকে উদ্দেশ্য করে বলে ওঠে। সত্যিটা কোনটা এই মুহূর্তে আমার জানা নেই হৃদ। নিজের বউকে দ্বিতীয়বার বিয়ে দেওয়াটাকে মানুষ কি বলে বা বলতে পারে তাও জানা নেই। এই মুহূর্তে যে মেয়েটা আমার সামনে দাঁড়িয়ে আছে, সে কি আমার বিয়ে করা বউ নাকি ছোট ভাইয়ের হবু বউ তাও জানা নেই আমার। আমি কি আমার বউকে বলবো ভালোবাসি বউ, নাকি অন্যের বউকে বলবো হবু বউ, সেটাও বুঝতে পারছি না। সব কিছু তোমার হাতে ছেড়ে দিলাম আমি। যে সবাইকে আমাদের বিয়ে কথাটা বলতে না পারলে অন্তত আমাকে বলতে দাও, কিন্তু তুমি তাও করতে দিলে না। এখন বলছো আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা বলতে হৃদ। আমার ভালোবাসার কি কোনো মূল্য নাই তোমার কাছে হৃদ? সব কিছু এতই ছেলে খেলা তোমার কাছে। ওনার এমন হৃদয় কাঁপানো কথায় ভেতর থেকে নাড়িয়ে তুললো আমায়। আমি হু হু শব্দ করে কেঁদে উঠে দৌড়ে গিয়ে দুহাতে শক্ত করে গলা জড়িয়ে ধরি ওনার। আমি ওনাকে জড়িয়ে ধরলেও উনি চুপচাপ ছিল আমায় জড়িয়ে না ধরে। আমি ওনাকে আঁকড়ে ধরে কাঁদতে কাঁদতে বলে উঠি, আমি কি করব বলুন না। আমিও যে বড্ড ভালোবাসি আপনাকে। আপনাকে ছাড়া আমি নিজের নিঃশ্বাসটাও নিতে পারি না। আমি আপনার সাথে আপনার বউ হয়ে থাকতে চাই সারা জীবন। আপনি কিছু একটা করুন না। আমি বিয়ে করতে চাই না রুদ্রকে। সবাইকে বলুন না আমি আপনার সাথে থাকতে চাই। আপনার কথা তো সবাই শুনে, এবারও শুনবে। আপনি বলুন না সবাইকে আমি আপনার বিয়ে করাবো। বলুন না এটা। প্লিজ কিছু একটা করুন, প্লিজ। যা হওয়ার তা হয়ে গেছে অলরেডি, আমার আর কিচ্ছু করার নাই। প্লিজ এমনটা বলবেন না, আমি মরে যাবো আপনি হিনা। কিছু একটা করুন না প্লিজ। মায়ের এমন আহাজারি কান্নায় হৃদ আস্তে করে মায়াকে দুহাতে জড়িয়ে ধরে কানের কাছে ফিস ফিস করে বলে ওঠে। অলরেডি জেনে গেছে তুমি আমার বউ, সেটা আর কিছুই করার দরকার নেই আমার। হৃদের এমন রহস্যমূলক কথায় চমকে ওঠে মায়া। চোখ তুলে হৃদের দিকে তাকাতেই দরজা উচ্চ শব্দ কানে আসে। মনে হচ্ছে কয়েকজন মানুষ মিলে দরজা ভাঙার চেষ্টায় আছে সমানভাবে। এতটা উচ্চ শব্দে মুহূর্তেই ভয় পেয়ে যায় মায়া। এক পলক দরজার দিকে তাকিয়ে থেকে চোখ তুলে তাকায় হৃদের দিকে ভীতু দৃষ্টিতে। ভয়ার্ত কণ্ঠে বলে ওঠে। ওরা কি আমাদের সম্পর্কে জেনে গেছে? হুম, হৃদের এমন বাক্যে মায়া অবাক হয়। হা করে তাকিয়ে থাকে হৃদের দিকে। অবাক হওয়ার দাপটি এতটাই যে দরজাটি সমান তালে বাজতে থাকলেও মায়া সেদিকে ভ্রুক্ষেপ না করে হৃদকে কৌতূহল কণ্ঠে বলল। আপনি তো এইখানে, তাহলে ওদের কে বললো আমাদের সম্পর্কে? মায়ার কৌতূহলী ফেস দেখে মুহূর্তে স্মিত হাসে হৃদ। মায়ার দুগাল নিজের দুহাতে আঁকড়ে ধরে চোখে চোখ রেখে হৃদ কোনো রকম ভনিতা ছাড়াই আস্তে করে বলল। তুমি নিজে? হৃদের কথায় এবার কৌতূহলী ভাবটা আরো বেড়ে যায় মায়ার। তাই খানিকটা কপাল কুঁচকে ভাব নিয়ে বলল। আমি? তুমি। মায়া আরও কিছু প্রশ্ন করতে যাবে কিন্তু দরজার কড়া শব্দে বাধ্য হয়ে থামতে হয়। কিন্তু তারপরও একটা কিন্তু কিন্তু ভাব থেকেই যাচ্ছে হৃদের উপর মায়ার। হৃদ মায়াকে আর কিছু বলতে না দিয়ে মায়াকে রেখে এগিয়ে গিয়ে রুমের দরজাটি খুলে দেয়। রুমের দরজা খোলার সাথে সাথে হামলে পড়ে তিন চারটি পরিবারের সদস্যবৃন্দরা। প্রত্যেকের চোখে মুখে রাগ আর ক্ষিপ্ত ফেস দেখে মুহূর্তে সিটিয়ে যায় মায়া। নিজের পরিবার থেকে ধরে রুদ্রের পরিবার, হৃদের পরিবার, নিধি সহ পরিবার সকলেই উপস্থিত এই মুহূর্তে মায়ার রুমে। প্রত্যেকের রাগান্বিত ফেস দেখেই বোঝা যাচ্ছে যে তারা হৃদ ও মায়ার সম্পর্কের বিষয়টি জানে। সবাই রুমের ভিতরে প্রবেশ করতেই হৃদ দরজায় দাঁড়িয়ে আসিফকে কিছু একটা ইশারা করে আবারও রুমের দরজাটি বন্ধ করে দেয়। পিছন ঘুরে সবাইকে তীক্ষ্ণ দৃষ্টিতে এক পলক দেখে নিয়ে মায়ার পাশে এসে দাঁড়িয়ে পড়ে স্বাভাবিকভাবে। হৃদের দৃষ্টিটা তীক্ষ্ণ থাকলেও মায়া দৃষ্টিতে ছিল ভয়ার্ত। মায়া ভয়ার্ত দৃষ্টিতে এক পলক সবাইকে দেখে নিয়ে শুকনো একটা ঢোক গিলে আবারও ঘাড় ঘুরিয়ে তাকায় হৃদের দিকে। থমথমে পরিবেশ, কারো মুখে কোনো রূপ কথা না থাকলেও তাদের ফেসে রাগটা ছিল স্পষ্ট ভাষ্যমান। প্রতিটা মানুষ ক্ষিপ্ত দৃষ্টিতে তাকিয়েছিল হৃদ ও মায়ার দিকে, আর তার কারণটা ছিল সুস্পষ্ট সবার কাছে। সবার এমন থমথমে পরিবেশ হঠাৎ করে পিছন থেকে রুদ্র মায়ের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মায়ের দিকে এগিয়ে আসতে আসতে আপেক্ষিক কণ্ঠে বলে ওঠে। মায়া, একটু আগে তোমার মুখে আমরা যা শুনেছি মাইকে, সেটা কি সত্যি?
রুদ্রর কথায় মায়া চোখ তুলে তাকায় রুদ্রের দিকে। রুদ্রের পরনে সাদা শেরওয়ানিতে কিছুক্ষণ আগেও রাজকুমারের চেয়ে কম মনে হচ্ছিল না, কিন্তু এখন কেমন একটা অগোছালো ভাব চলে এসেছে সেই রাজকুমারের। মাথার চুল এলোমেলো হয়ে আছে, শেরওয়ানির কয়েকটা বোতাম খুলে রাখা, চোখে মুখে স্পষ্ট চিন্তা চিন্তা ভাব ফুটে উঠেছে। সব মিলিয়ে অসম্পূর্ণ, বিলোপ ভরভর মনে হচ্ছে রুদ্রকে। মায়া এক পলক রুদ্রকে দেখে নিয়ে নিজের মাথাটা নিচু করে আসতে। রুদ্রকে অগোছালো ভাব থেকে এই মুহূর্তেই নিজেকে বড্ড অপরাধী মনে হতে থাকে মায়ার। রুদ্রর কথার মানে বুঝতে পেরে সাথে সাথে সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে করে অপরাধী কণ্ঠে আস্তে করে সুমতি জানিয়ে বলে ওঠে। হুম। মায়ার হুমতে থমকে যায় রুদ্রের পা। বাহিরে এতক্ষণ যাবৎ মাইকের মধ্যে মায়ারিদের প্রতিটা কথা শুনলেও কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না, কোনোভাবে নিজেকে বিশ্বাস করাতে পারছিল না যে তার ভালোবাসার মানুষটি তার নয়, সে অন্য কাউকে ভালোবাসে, সে অন্য কারোর। তাই নিজেকে মিথ্যা সান্ত্বনা দিয়ে বোঝাতে চেয়েছে যে মায়া তার মায়া শুধু তাকেই ভালোবাসে, বাকি সবটা মিথ্যা সাজানো নাটক। সেই আশা নিয়েই এখন রুদ্র মায়াকে প্রশ্নটা করেছিল, কিন্তু মায়ার সুমতিমূলক এক বাক্যের হুমতে সব কিছু সত্যিতে পরিণত হয় রুদ্রের। থমকে যায় রুদ্রের পুরো পৃথিবীটা, ধ্বংসটা হয়ে যায় রুদ্রের সাজানো স্বপ্নগুলো মুহূর্তেই। মায়ার কথায় রুদ্র জায়গায় দাঁড়িয়ে পড়ে, মায়ার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কান্নায় আটকে আসা গলায় আবারও বলে ওঠে। তুমি কি সত্যি হৃদের বউ মায়ু? মায়া রুদ্রের কষ্টটা বুঝতে পেরেও চোখ তুলে আর তাকায়নি রুদ্রের দিকে নিজের অপরাধী বোধের জন্য। নিচের দিকে তাকিয়ে থেকে আগের ন্যায় আস্তে করে বলল। হুম। মায়ার এমন সুমতিমূলক উক্তিতে সাথে সাথে ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়ে রুদ্র ভাবলেশ ভাবে। আর পাশ থেকে মিসেস আয়েশা মায়ার কথা এগিয়ে এসে সাথে সাথে মায়ার এক হাত বাহু টেনে ধরে নিজের দিকে ঘুরিয়ে নিয়ে সাথে সাথে মায়ার গালের সজোরে ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয়। মায়া থাপ্পড় খেয়ে সাথে সাথে ছিটকে গিয়ে পড়ে রীতের বুকের উপর। বর্তমান মিসেস আয়েশা রাগে রি রি করতে করতে আবারও মায়াকে টেনে ধরে মারতে যাবে, তার আগেই রফিক সাহেব নিজের স্ত্রীকে বাধা প্রদান করে থামিয়ে দেয়। তিনিও কোনো অংশে কষ্ট কম পাননি স্ত্রীর থেকে মেয়ে এমন কাণ্ডে, বরঞ্চ একটু বেশিই পেয়েছেন, কারণ তিনি তো সব সময় মেয়েকে সাপোর্ট করত সব কিছুতে, মেয়ের মন বুঝতে চাইতেন। তাহলে আজ মেয়ে কি করে পারলো এত বড় একটা কথা লুকাতে? সব সময় তো মেয়েকে সবার বিরুদ্ধে গিয়ে সাপোর্ট করতো সব কিছুতে। এই বিষয়টা শেয়ার করলে এবারও করতো, যদি মায়া এই বিষয়টা ওনার সাথে শেয়ার করতো, সব কিছুর বাইরে গিয়ে হলেও করতো, তাহলে এত বড় একটা বিষয় নিয়ে লুকোচুরি কি দরকার ছিল? অন্তত তাকে বলতে পারতো হৃদের সাথে বিয়ের বিষয়টা। যেখানে বড় ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছে, সেখানে কি আমরা জোর করে ছোট ভাইয়ের সাথে জোর করে বিয়ে দিতাম? বিয়েটা কি ছেলে খেলা আমাদের কাছে? আজ যদি আমাদের অজান্তে রুদ্রের সাথে বিয়েটা হয়ে যেত, তো কতটা পাপের ভাগিদার হতে হতো তাদের সাথে, চারটি জীবন নষ্ট হয়ে যেত। মেয়েটা কি তার বাবাকে একটা বারের জন্য বিশ্বাস করতে পারেনি? কখনোই কি রফিক সাহেব তার মেয়ের বিশ্বাস অর্জন করতে পারেনি? এতটাই অবিশ্বাসের পাত্র তিনি? রফিক সাহেব বুক ভরা কষ্ট নিয়ে স্ত্রীকে থামিয়ে দেয় মারতে। রফিক সাহেব এগিয়ে আসতে দেখে মুহূর্তে আরও তেলে বেগুনে জ্বলে ওঠে আয়েশা বেগম। পরে রাগান্বিত ফেসে রফিক সাহেবকে উদ্দেশ্য করে বলল, মেয়ের বিয়ের আগ মুহূর্তে এমন কাণ্ড ঘটাবে, এইটা কোনো অসামান্য বিষয় নয় কি? তুমি কি আজও চুপ থাকবে মেয়ের এমন কাজে? ও কি বলেছে সেই ধারণা আছে তোমার? ও আমাদের না জানিয়ে কিভাবে পারলো বিয়ে করতে? ওকে সেই সাহস কে দিল? ওর কি আমাদের কথা একবারও মাথায় আসেনি? স্ত্রীর কথায় চাপা দীর্ঘনিশ্বাস ফেলে রফিক সাহেব। স্ত্রীকে বলার মতো কোনো ভাষাই নেই আজ রফিক সাহেবের, তাই তিনি অযথা অন্য কোনো রকম বাক্য না টেনে স্ত্রীকে উদ্দেশ্য করে আস্তে করে বলল, ওকে বলতে দাও, ও কি বলতে চায় সেটা শোনো। স্বামীর নরম সুরের কথায় মুহূর্তে চুপ করে যায় আয়েশা বেগম। তিনি বুঝতে পারেন ওনার স্বামী খুব বেশি কষ্ট পেয়েছেন মেয়ের কাণ্ডে, তাই স্বামীর কথা মতো মায়ের দিকে তাকায় রাগি চোখে। স্ত্রীকে চুপ করতে দেখে রফিক সাহেব ঘুরে মায়ের দিকে তাকিয়ে থেকে আস্তে করে বলে ওঠে, কখন করলে তোমরা একে অপরের বিয়ে?
মায়া হিচকি তুলে কান্নার কারণে কোনো রকম উত্তর দিতে পারছে না বাবার। তবে মায়া বাবার গম্ভীর কণ্ঠের পিছনে চাপা কষ্টটা বুঝতে পেরে আরও ডুকরে কেঁদে ওঠে সবার সামনে। হৃদ মায়ার কান্না দেখে পাশ থেকে এক হাতে মায়াকে নিজের সাথে জড়িয়ে নিয়ে রফিক সাহেবের কথার উত্তর দিয়ে ওনার দিকে তাকিয়ে থেকে স্বাভাবিক কণ্ঠে বলল, রুদ্রের সাথে আপনাদের পরিচয় হওয়ার আগেই আমার সাথে আপনার মেয়ের বিয়ে হয়ে গেছে। হৃদের কথায় উপস্থিত সবাই চমকে ওঠে। কেউ কিছু বলতে যাবে তার আগেই রফিক সাহেব গম্ভীর কণ্ঠে হৃদকে উদ্দেশ্য করে বলল, তাহলে আমাদের আগে জানানো হয়নি কেন এই বিষয়ে? আর তাছাড়া যেখানে আগেই বড় ভাইয়ের সাথে বিয়ে হয়ে গেছিল, সেখানে ছোট ভাইয়ের বিয়ের জন্য একই মেয়েকে ঠিক করার কি প্রয়োজন ছিল? চাইলে তো আর আগে আমাদের সবাই সবটা জানিয়ে ঠিক করে ফেলতে পারতেন, অথবা আমাদের এতটা ভোগান্তি হতো না, সহজে সমাজের কাছে, পরিবারের কাছে ছোট হতো না, সাথে রুদ্র নিধি নামের মেয়েটিও সাজানো স্বপ্নগুলো ভাঙতে হতো না। আপনারা কি মনে হয় না আপনারা দুইজন এখানে খুব বেশি স্বার্থপর, উৎপ্রিয়তা দেখিয়ে ফেলেছেন? রফিক সাহেব গম্ভীর কণ্ঠে প্রতিটা কথা ছিল মন ছোঁয়া টাইপের। হৃদ নীরব দর্শকের মতো প্রতিটা কথা শ্রবণ করে এক পলক দেখে নেয় রফিক সাহেবকে তীক্ষ্ণ দৃষ্টিতে। রফিক সাহেবকে যতটা সহজ সরল বোকা টাইপের লোক ভেবেছিল হৃদ, তিনি তার থেকে ততটাই বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। রফিক সাহেবের কথায় হৃদ নিজ বাক্য প্রকাশ করতে সোজাসাপটা উত্তরে বলল, আপনাদের আগে জানানোর পরিস্থিতি ছিল না, তাই জানাতে পারিনি। আমি হৃদকে জোর করে তুলে নিয়ে বিয়ে করি, তাই এই বিয়েতে তখন হৃদের সম্মতি ছিল না বলে আমিও পরিবারের কাউকে জানাতে পারিনি। আর বাকি রইল রুদ্র। তো আমি ওর বিষয়টা প্রথমে জানতাম না, পরে যখন শুনেছি তখন কিছু বলার প্রয়োজন বোধ মনে করিনি। আমার চুপ করে থাকাটাই শ্রেয় মনে হয়েছিল, কারণ তখনও হৃদ আমাকে ভালোবাসতে শুরু করেনি। তাই বাকি রইল সমাজ আর পরিবারের কাছে ছোট হওয়ার বিষয়। কে কি বললো এসব আমার কিছুই যায় আসে না, কারণ আমি না খেয়ে থাকলে এই সমাজ আমাকে ভাত দিতে আসবে না। তাই এদের দায় চিন্তাটার ভার আমার না অবশ্যই। আর নিধিকে আমি কখনোই স্বপ্ন সাজাতে বলিনি, সে নিজ থেকে আমাকে নিয়ে স্বপ্ন সাজিয়েছে, এটা ওর দোষ, এখানে আমার কিছু করার নাই। এমনকি আমি ওকে নিজে থেকে কখনোই বলিনি যে আমি ওকে বিয়ে করব। এখানে নিধি যখন নিজ থেকেই স্বপ্ন দেখেছে, তো ওর স্বপ্ন ভাঙার দায়ভারটাও ওর ব্যক্তিগত সমস্যা হবে, সেটা আমার দেখার বিষয় না। ঠাস করে থাপ্পড় বসিয়ে দেয় হৃদের গালে হেনা খান। এতক্ষণ যাবৎ হৃদের প্রতিটা কথাই সূচের মতো বিঁধছিল হেনা খানের গায়ে, কিন্তু নিধিকে নিয়ে লাস্ট কথাগুলো সহ্য হয়নি ওনার। একটা ছেলে কতটা নির্দয় হলে এতটা পাষাণ কথাগুলো বলতে পারে এই মুহূর্তে জানা নেই হেনা খান। তিনি রাগে ফেটে পড়া ভাব নিয়ে দাঁড়িয়ে থাকে হৃদের সামনে। হেনা খানের হঠাৎ এই থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না হৃদ। থাপ্পড় খেয়ে খানিকটা সময় নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে নিজের দাদির সামনে। হেনা খানের হঠাৎ এই থাপ্পড়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না হৃদ। থাপ্পড় খেয়ে খানিকটা সময় নিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে নিজের দাদির সামনে। বিরক্তিতে হৃদের চোখে মুখে ভরপুর হয়ে আছে, চাপা রাগটা স্পষ্ট ফেসে ভেসে উঠেছে। তারপরও নিজেকে চুপ রাখার যথাযথ চেষ্টা করে চলছে হৃদ। কতটা সফল হতে পারবে তা জানা নেই হৃদের, তারপরও ও চেষ্টা করছে সবার সামনে চুপচাপ থাকার। হেনা খান হৃদকে থাপ্পড় মেনে রাগান্বিত হয়ে হৃদকে উদ্দেশ্য করে বলল, তোর জন্য একটা মেয়ের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, সেটা তো দেখার বিষয় না। এতটা পাষণ্ড তুই কখন হলি হৃদ? দাদির কথায় বিরক্তি হন হৃদ। একটা কথা কতবার নিজের দাদিকে বুঝাবে সেই চিন্তায় চিন্তায় বিরক্তি চলে আসে হৃদের মাঝে। তারপরও হৃদ বিরক্তিটা নিয়ে দাদিকে সোজা সাপটা উত্তরে বলল, এখানে পাষাণ্ড আমি নয় দাদি, তুমি। নাতির অসুখের জন্য মেয়ে ঠিক করেছো, অথচ একটাবার সেই নাতিকেই প্রশ্ন করনি যে তার সেই মেয়ের সাথে বিয়ে করতে ইচ্ছে পোষণ করেছে কিনা। হ্যাঁ, আমি বিয়ের জন্য সম্মতি দিয়েছিলাম, কিন্তু নিধিকে বিয়ে করব বলে তো তোমাকে বলিনি কখনো। তাহলে তুমি আমাকে দোষ দাও কোন অপরাধে দাদি? আমি তো তোমাকে বলেছিলাম তোমার প্রথম পছন্দের মেয়েকে বিয়ে করব। নিধি তো তোমার প্রথম পছন্দের মেয়ে না, তাহলে? আমার জানা মতে তোমার পছন্দের প্রথম মেয়েটাই হলো আমার বউ, মানে হৃদ। সেদিন তোমাকে স্পষ্ট ভাষায় হৃদের কথা বলেছিলাম আমি। এবার যদি তুমি আমার কথাগুলো বুঝতে ভুল করো, তাহলে সেটা তো আর আমার দোষ হতে পারে না, তাই না? তাহলে এবার তুমি বলো, এখানে আমি কখন নিধিকে ধোঁকা দিলাম? ভুল করবে তোমরা আর দোষ চাপাবে আমার গায়ে দাদি, আর সেটাও আমাকে মেনে নিতে হবে। হৃদের এমন উক্তিমূলক যুক্তিতে মুহূর্তেই বোকা বনে যায় হেনা খান সহ উপস্থিত সবাই। কাকে কি দোষ দেবে সেটা ভেবে না পেরে
চুপটি করে থাকতে হয় হেনা খানকে। হেনা খান হৃদের কথার গোলক ধাঁধায় ফেঁসে যাওয়ায় নিধিকে নিয়ে আর কোনো রকম মত প্রকাশ করতে না পারায় খানিকটা নিজের মধ্যে সংযম রেখে হৃদকে উদ্দেশ্য করে বলল, নিধি যদি তোর পছন্দ নাই হতো তাহলে আমাকে আগে কেন বলিসনি? আর দ্বিতীয়ত, তোর যদি মায়ের সাথে বিয়ে হয়েই থাকে তাহলে আগে কেন বলিসনি এই ব্যাপারে আমাদের? কেন রুদ্রের জীবনটা নষ্ট করলি তোরা দুজন? হেনা খানের কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় হৃদ হেনা খানের দিকে। এই মুহূর্তে নিজের দাদিকে বড্ড জনদরদি মনে হচ্ছে হৃদের কাছে। একবার নিধি জন তো অন্য আবার রুদ্রের জন্য লড়াই করতে দেখে মুহূর্তেই হৃদের মেজাজ খারাপ হচ্ছে। তারপরও নিজেকে সংযম রাখার চেষ্টা করে দাদির উপর বিরক্তি প্রকাশ করে বলল, বললাম তো দাদি, হৃদকে আমি জোর করে বিয়ে করেছি, তাই ও আমাকে স্বামী হিসেবে মানতে নারাজ ছিল বলে আমিও কাউকে জানাইনি। আজ স্বামী হিসেবে আমাকে চাইতো, আজ মাইক দিয়ে বাইরে সবাইকে পাবলিসিটি করেছে। কেন তুমি শোনোনি আমার বউয়ের কথা? হৃদের এমন খাপছাড়া কথায় গা জ্বলে ওঠে আবারও হেনা খানের। ছেলেটা দিন দিন বড্ড বেহায়া হয়ে উঠেছে। একে দোষ করছে, তার উপর আবারও মাইক দিয়ে পাবলিসিটি করে। পরিবারের সামনে ডাইরেক্ট বলছে মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেছে। ভাবা যায় কতটা অধঃপতন হয়েছে ছেলেটার। হেনা খান তেলে বেগুনে জ্বলে ওঠে, কিছু বলতে যাবে তার আগেই রুদ্র হৃদের মুখে মায়াকে জোর করে বিয়ে করেছে এই কথাটা রুদ্রের কানে যাওয়ার সাথে সাথে চোখ তুলে তাকায় রুদ্র হৃদের দিকে। হৃদের পরের কথাগুলো রুদ্রের কান অবধি না পৌঁছালেও প্রথম কথাটা ঠিকই পৌঁছায়। রুদ্র দ্রুততার সঙ্গে উঠে দাঁড়িয়ে সবার সামনে দিয়ে হৃদকে বেরিয়ে মায়ের একটা হাত শক্ত করে চেপে ধরে রুদ্র বলে ওঠে, হৃদ তো মায়ুকে জোর করে বিয়ে করেছে, আর এই বিয়েতে মায়ুর সম্মতি ছিল না, তাই এই বিয়েকে আমি মানি না। এই বিয়ে মায়ু মানে না, তাই আমি আজকে উকিল দিয়ে ওদের দুজনের ডিভোর্স করিয়ে নিব। রুদ্রের কথা ও কাণ্ডে হৃদ তেলে বেগুনে জ্বলে ওঠে। রুদ্রকে কিছু বলতে যাবে তার আগেই হেনা খান পাশ থেকে রুদ্রের সাপোর্ট করে বলে ওঠে, হ্যাঁ, এই বিয়ে আমিও মানি না। আজই হৃদ মায়াকে ডিভোর্স দিবে, তারপরে এর 3 মাস পর তোর সাথে মায়াকে আবার বিয়ে দিব আমি। রুদ্র ও হেনা খানের কথায় মুহূর্তে ভড়কে যায় মায়া। রুদ্র ও হেনা খানের মুখে ডিভোর্সের কথা শুনে মুহূর্তে ঘাড় ঘুরিয়ে তাকায় হৃদের দিকে অশ্রুসিক্ত চোখে। রুদ্র মায়ার একটা হাত চেপে ধরায়, অন্য হাতে দ্রুত মায়া হৃদকে আঁকড়ে ধরে রুদ্র থেকে বাঁচার জন্য আর ফুপিয়ে কান্না করতে থাকে হৃদের দিকে তাকিয়ে থেকে। রুদ্র মায়ার একটা হাত চেপে ধরাতে মোটেও পছন্দ হয়নি হৃদের। হৃদ মায়ার হাতটা রুদ্রের হাত থেকে ছাড়িয়ে নিতে নিতে রাগে দাঁতে দাঁত চেপে ধরে রুদ্র ও হেনা খানকে উদ্দেশ্য করে বলল, তোমাদের জিজ্ঞেস করে আমি বিয়েটা অবশ্যই করিনি দাদি। না তখন তোমাদের সম্মতি প্রয়োজন ছিল, এখন আছে। এই তোমাদের দুজনের জন্য আমার পুরো একটা কাহিনী রচনা করতে হয়েছে নিজের বউকে নিজের করে পাওয়ার জন্য। তাই আর না, এখন থেকে তোমাদের দেয়া বিয়ে করেছি, ব্যাস। এখন আমার বউকে নিয়ে তোমাদের সাথে থাকার প্রয়োজন মনে হচ্ছে না। যখন মনে হবে আমাদের দুজনকে তোমাদের নিতে সমস্যা হবে না, তখন আমাকে জানিও দাদি, তার আগে নয়। হৃদের কথায় মুহূর্তে চুপ করে যায় হেনা খান। হৃদ যা বলে তাই সত্যি সত্যি করে দেখায়। রুদ্র পরিস্থিতি বুঝে নিজেকে মানিয়ে নিয়ে চলতে পারলেও হৃদ তা পারে না। হৃদ সবসময় নিজের জিদকে প্রাধান্য দেয়, আর তার জন্যই হেনা খানের মনে সবসময় ভয় লেগে থাকে হৃদকে নিয়ে। এবারও তাই হচ্ছে। হৃদ জিদ ধরে যদি মায়াকে নিয়ে অন্য কোথাও চলে যায় তো হৃদকে আর ফিরিয়ে আনতে পারবে না হেনা খান নিজের কাছে। আর তিনি যতটাই হৃদের উপর রাগ থাকুক না কেন, হৃদকে তিনি কোনো কালেই হারাতে চায় না। তাই হেনা খান হৃদের কথায় দমে গিয়ে শক্ত গলায় হৃদকে উদ্দেশ্য করে বলল, সব কিছু একটা লিমিট থাকে। তোর জন্য আজ রুদ্রের এই অবস্থা। তোর কি মনে হচ্ছে না তুই বেশি বেশি করছিস? দাদির কথায় হৃদ রাগান্বিত হয়ে বলল, কোনটা বেশি বেশি হচ্ছে দাদি? আমার বিয়ে করাটা না তোমার আমাদের উপর হামলে পড়াটা? দাদি তুমি আগে ঠিক করো, তুমি আগে কি চাও। এতদিন বলে এসেছো হৃদ বিয়ে কর, আর আজ যখন বিয়ে করলাম তখন বলছো আমি রুদ্রের জীবন নষ্ট করেছি। আমি কি রুদ্রকে বলেছিলাম যে আমার বউকে বিয়ের জন্য প্রস্তাব পাঠাতে? তাহলে আমি কিভাবে রুদ্রের জীবন নষ্ট করলাম? হ্যাঁ, তখন জীবন নষ্ট হতো যদি আমার বউয়ের সাথে রুদ্রের বিয়েটা হয়ে যেত, কিন্তু আমি তো তা হতে দেইনি। তার মানে আমি রুদ্রের জীবন বাঁচিয়েছি নষ্ট হওয়া থেকে, তাই না দাদি? হৃদের এতক্ষণ যাবৎ হেনা খানের সাথে কথাগুলো রুদ্র দাঁতের দাঁত চেপে ধরে শুনে যাচ্ছিল নিজের রাগ কন্ট্রোল করে। লাস্ট আর সহ্য করতে না পেরে রুদ্র হৃদের দিকে ঘুরে তাকিয়ে শক্ত গলায় বলল, হৃদ দেখ, তোর সাথে আমি কোনো রকম ঝামেলা চেতে চাচ্ছি না। তোকে আমি সুরেশাপটাভাবে বলছি মায়ুকে তুই ডিভোর্স দে।
ওকে তুই জোর করে বিয়ে করেছিস, তাই ও তোর সাথে থাকতে চায় না। এর থেকে বেশি কিছু আমি তোকে বলবো না, কারণ এরপর আমি আর ধৈর্য ধরে থাকতে পারবো না। হৃদ, নিজেকে কন্ট্রোল করা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে হৃদ।